পদক্ষেপের দ্বারা যানজট মোকাবেলা করার প্রয়াস জারি আছে। রাজ্য সরকার এই সমস্যার সমাধানে খুবই আন্তরিকভাবে পরিকল্পনায় বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনারেবল স্পিকার স্যার, মাননীয় মুখ্যমন্ত্রী তথা আরবান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে তিনি আশ্বস্ত করেছেন এই হাউসে যে তিনি এই সমস্যাটা দেখবেন। বিষয়টা হচ্ছে রাজধানী আগরতলার যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হলো জিবি এলাকা। এখানে রয়েছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি হাসপাতাল, রয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রিজিওনাল ক্যান্সার ইনস্টিটিউট, রিজিওনাল ফার্মেসি ইনস্টিটিউট, রয়েছে নার্সিং ইনস্টিটিউট, রয়েছে এসসিআরটি অফিস এবং রাজ্যের একমাত্র ইংরেজি মাধ্যম কলেজ। এখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অনেক অফিস রয়েছে, রয়েছে বিদ্যুৎ দপ্তরের সবচেয়ে বড় সরবরাহ কেন্দ্র। এই পরিস্থিতিতে জিবি এলাকায় প্রতিদিন মানুষের ভিড় এবং যানজট এমন পর্যায়ে পৌঁছে গেছে যে পায়ে হেঁটে চলাও মুশকিল। তারপরে এখানে রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ওনার উত্তরে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে, গাড়ি স্ট্যান্ড রয়েছে, রয়েছে অনেকগুলি বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই এলাকায় একটা দমদমকর পরিস্থিতি রয়েছে। কিছুদিন আগে আমাদের পুর নিগমের মেয়র তার কর্পোরেটরকে নিয়েও এই এলাকা ঘুরেছে এই সমস্যার সমাধানে। আমরা দেখেছি বারবার এবং আমরা নিজেরও ভুক্তভোগী যে মারাত্মক অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যে সময়ে পৌঁছানোর দরকার সেই সময়ের মধ্যে আমরা পৌঁছাতে পারছি না, শুধুমাত্র এই যানজটের কারণে। এখানে জিবি বাজার এলাকায় এমন কোন জায়গা নেই যেখানে আপনি অটো স্ট্যান্ড বা গাড়ি স্ট্যান্ড এবং বাজারগুলিকে স্থানান্তরিত করতে পারবেন। যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা অত্যন্ত পজিটিভ মানসিকতা রাখেন, যার কাছে কোনো নেগেটিভিটি নেই। আমরা এর আগেও কয়েক মাসের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি, এবারে নির্বাচনেও তিনি জয়লাভ করে এসেছেন এবং আমরা সর্বসম্মতভাবে মুখ্যমন্ত্রী হিসেবে ওনাকে নির্বাচিত করেছি। আমাদের প্রত্যাশা রাজ্যের যেখানে যেখানে সমস্যাগুলি রয়েছে সেগুলি তিনি যত দ্রুত সম্ভব তিনি দেখবেন। তাই অসুস্থ রোগীদের দ্রুত পরিষেবা প্রদানের লক্ষ্যে এবং জিবি এলাকায় যানজটকে কমিয়ে আনার জন্য এই শ্যামলী বাজার থেকে একটা উড়ালপুলের যে প্রস্তাব আমি রেখেছি, আজকে না হোক সামনের দিনেও যাতে হয়। আজকে দেখুন আমাদের বটতলা এখানে যে উড়ালপুলটি রয়েছে, আজকে আমরা বটতলা বাজারে যে যানজট এটা থেকে অনেকটা মুক্ত হতে পেরেছি। সেই জায়গায় দাঁড়িয়ে সেগুলি বাজার থেকে জিবি পর্যন্ত যদি একটি উড়ালপুল নির্মাণ করা যায় একটা স্থায়ী সমাধান হবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার এবং অসুস্থ রোগীদেরকে দ্রুততার সঙ্গে জিবি হাসপাতালেও ক্যান্সার হাসপাতালেও আমরা স্থানান্তরিত করে তাদেরকে পরিষেবা দিতে পারবো। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্যার একটা প্রশ্ন, এটার সঙ্গে স্যার পয়েন্ট অফ ক্লারিফিকেশন ছিল, একসঙ্গে দিলে উত্তরটা ভালো হবে স্যার। এক মিনিট সময় স্যার। যে প্রস্তাবটা এখানে করেছে এটা আমি সমর্থন করি, সুন্দর প্রস্তাব। তার সঙ্গে বটতলা থেকে এয়ারপোর্টেও যাওয়ার সময় অনেক সময় যানজট সেখানের মধ্যে থাকে, এটাও যদি একটা ফ্লাইওভার তার সঙ্গে যদি একত্রিত করা হয় তাহলে পরে এটা ত্রিপুরার জন্য ভালো হবে এবং এটা খুব এসেন্সিয়াল বলে আমি এটা মনে করছি। তাই আমার এই সরকারের কাছে আমার আবেদন যে এটা যাতে অন্তত এখানেও বটতলা টু এয়ারপোর্ট অন্তত একটা ফ্লাইওভার সেখানের মধ্যে করা হয়। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়িকা কল্যাণী সাহারায় মহোদয়া যে দ্বিতীয়বার যে প্রশ্নটা এখানে রেখেছেন এবং আরেকজন মেম্বার এখানে এই বিষয়ে সংযোজন করেছেন। ফ্লাইওভার আমাদের অতীত অভিজ্ঞতা, আপনাদের সময়ে অতীত অভিজ্ঞতাতে আমরা খুব ভালো করে জানি কি সমস্যা। এই নিয়ে অনেক বিস্তর জল ঘোলা হয়েছে। আগরতলার শহরটা খুবই ছোট, সেখানে ফ্লাইওভার বললেই হয়ে গেলে খুব ভালো, কিন্তু করতে গিয়ে কত টিকিট লাগে এবং কত জনের সমস্যা হয় সেটাও বিচার্য বিষয়। তার প্রয়োজনীয়তা আছে কিনা, তার ইঞ্জিনিয়ারিং সেকশন কি বলে, অন্যান্য যে দপ্তর তারা কি বলে। এখানে যে বিষয়টা আমাদের মাননীয় বিধায়িকা রেখেছেন, আমি এই বিষয়ে আমার যখন বছরে আসবো এখানে একটা কথা আমি বলেছি যে ফিজিবিলিটি স্টাডি, এই যে একটা ফায়ার ব্রিগেড একটা আছে ওখানে শ্যামলী বাজারের পরে, তার পেছন দিক দিয়ে যদি একটা রাস্তা করা যায় কিনা, আমি অলরেডি পূর্ত দপ্তরের সাথে কথা বলেছি যাতে ওই দিক দিয়ে এবং খুব বেশি এটা খরচ হবে না। তারও একটা ব্যস্ত আমরা নিশ্চয়ই করবো, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু যানজটের যে বিষয়টা আমরা জানি যে আগরতলা শহরে বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল নামে যেটা আইজিএম হসপিটাল, যখন সেটা স্থানান্তরিত হলো জিবি হসপিটাল, তখন মানুষ বলছে আর এখানে মানুষ যাবে, কে যাবে এখানে ত্রিপুরা মেডিকেল কলেজে কে যাবে? এখন এত এক্সপ্লোজন হয়েছে গাড়ি পুরা যে মানুষ যাতায়াতের পক্ষে সাংঘাতিক অসুবিধা হচ্ছে। যে পাল্লা দিয়ে চলছে, শেষ হবে না। আজকে এটা ঠিক করলাম, আবার এই যে উড়ালপুল করলাম, দেখবেন কিছুদিন বাদে সেটাও করবো। যে সমস্যা থাকবে নিশ্চয়ই সমাধান করবো। এই সরকার বারবার এখানে যেগুলো বিধায়িকা যেগুলো প্রশ্ন এখানে করবেন এবং এখানে আমরা নিশ্চয়ই তার সমাধানে এই সরকার পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি আমাদের আন্তরিকতার অভাব হবে। তৃতীয় দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য চিরঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হলো আগরতলায় এডিএমসি এন্ড ডিবিপি হাসপাতালে রোগীদের চিকিৎসার চাপ
ক্রমশ বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং বিশেষ করে রোগীদের চিকিৎসার সুযোগ আরো সম্প্রসারিত করার লক্ষ্যে পর্যায়ক্রমে জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে চিকিৎসার সামগ্রিক পরিকাঠামো আরো উন্নত করার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি এখন উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। লে করবেন? ওকে, যা আছে যেহেতু লেখা আরো আছে 15-20 মিনিট এই আমাদের কলিং অ্যাটেনশন ঠিক আছে, ঠিক আছে, চলুন তো লে করে দেবেন। ঠিক আছে, চলুন তো দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অরবিন্দ বড় মহোদয়। সরি, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয় যে কলিং অ্যাটেনশন নোটিশ দিয়েছে সেই বিষয়ে ওনার আপনার মাধ্যমে মাননীয় অধ্যক্ষের মাধ্যমে সবাইকে অবগতি করতে চাইছি যে হেলথ আমার অত্যন্ত প্রিয় সাবজেক্ট। আমি নিজে একজন ডাক্তার, আপনারা সবাই জানেন। বিভিন্ন জায়গায় কাজ করেছি, বাম ফ্রন্টে বারবার যেভাবে আমাকে যখন চাকরি করতাম বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমাকে ঘুরিয়েছে ট্রান্সফার। তো সেই সুবাদে আমার খুব ভালো অভিজ্ঞতা। কি অবস্থায় আমি ছিলাম আপনারাও জানেন। যাই হোক, আমি এর জন্য আমার যে অভিজ্ঞতা আগে কি হতো, যেখানে আমি যেতাম একটা থানা টেবিল আউটডোরে, তাই পায়ে থাকতো না, আর একটা চেহারা হ্যান্ডেলও থাকতো, এরকম অবস্থার মধ্যে আমি কাটিয়েছি। আর আজকে যে কোনো সেদিন বন্ধুবাজারে আমি গেছি একটা ওয়েলনেস সেন্টারে, একবার নতুন ফুলের বাগিচা করে, এত সুন্দর। তো আমরা স্বাস্থ্যে, যেহেতু আমি নিজে একজন ডাক্তার, স্বাস্থ্যমন্ত্রী, সেই হিসাবে আমরা এই বিষয়ে নজর দিয়েছি। এবং রঞ্জিতবাবু কালকে উনি বলেছিলেন এখানে পরিণতির জন্য আমার প্রয়োজনও নেই, উনি অলরেডি বলেছেন, উত্তরও উনি দিয়েছেন। যাই হোক, আমাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার জাতীয় স্বাস্থ্য মিশনের মাধ্যমে রাজ্যের দুর্গম অঞ্চলে বসবাসকারী মানুষকে স্বাস্থ্য পরিবার সুফল পৌঁছে দিতে অনেক দারুণ প্রয়াস আমরা গ্রহণ করেছি। সকল অংশের মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য সরকার সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। যেমন ট্রমা সেন্টার, আমরা ভাবতে পারি না, তিনটা ট্রমা সেন্টার এবং আরেকটা ট্রমা সেন্টার আপনার এখানে আপনার কেন্দ্রে সেটারও কাজ শুরু হয়েছে 3 জায়গায়। কোথায়? আমাদের কুলায়ে, উদয়পুর এবং শান্তিরবাজার। আমি নিজে গিয়ে সেগুলো উদ্বোধন করেছি। একটা ট্রমা সেন্টার কোনো জায়গায় থাকা মানে একটা মানুষের জীবন যে কোনো মুহূর্তে, একটা মুমূর্ষু ব্যক্তি, আপনি জানেন রোড সাইডে অ্যাক্সিডেন্ট, আপনার যখন উপর থেকে পড়ে যায়, ফল ফ্রম হাই অল্টিটিউড অর ট্রি, আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি জানি কি অবস্থা হয়। ওই মুহূর্তে ট্রমা সেন্টার থাকা মানে জীবনটাকে ফিরে পাওয়া। এই সরকার 3 জায়গায় ট্রমা সেন্টার করেছে এবং আপনার সেন্টারও ধর্মনগরও সেটা শুরু করেছে। এবং আমাদের যে ইচ্ছা যে 6টা আরো যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল আছে সেখানেও করার ইচ্ছা আছে, সেটা করবো নিশ্চয়। পরিকাঠামো উন্নয়নের বিষয়ে 3 কমিউনিটি হেলথ সেন্টার এই মহকুমা হাসপাতালে উন্নতি করা হয়েছে, পানিসাগর, কুমারঘাট এবং করবুক হাসপাতাল। শুধু তাই নয়, ধর্মনগর জেলা হাসপাতাল পরিকাঠামোগত উন্নয়নের জন্য আপগ্রেডেশন কাজ করতে আমি 3বার গিয়েছেন। এরকম বহু আছে সেখানে ফার্স্ট রেফারেল ইউনিট। আমি যদি পুরো পড়ি, আমি এখানে করে দিচ্ছি, বাকিগুলো মাননীয় বিধায়ক করে নেবেন, যে এখানে শেষ করা যাবে না। ব্লাড ব্যাংক পরিষেবা থেকে শুরু করে সব দিকে আমরা চেষ্টা করছি। ওয়েলনেস সেন্টার আমরা করছি সমস্ত সাব সেন্টারগুলো। ধন্যবাদ। ঠিক আছে। পয়েন্ট অফ ক্লারিফিকেশনে আমি একটা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন আমি এটাকে সমর্থন করছি স্যার। আমি একটা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের এডিসি হেডকোয়ার্টার একটা ট্রমা সেন্টার করে দেওয়ার জন্য। ওকে, ওকে, স্যার, বলুন দিবাকর বলুন। খুব সুন্দর প্রশ্ন রঞ্জিত বাবু সেখানের মধ্যে জেনেছেন আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। আসলে বলেছিলাম সেই প্রশ্নে আমি এটা বলবো যে এখানে ক্যান্সার হাসপাতাল, এখানে সিটি মেশিন বসানো হয়েছিল কিন্তু এটা নষ্ট আছে। আমি যদিও একজন ক্যান্সার পেশেন্ট। কোথায় কোথায়? ক্যান্সার হাসপাতাল আগরতলা একটাই হাসপাতাল আছে, সেখানের মধ্যে সিটি যে সেন্টার, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো এই বিষয়টা একটা। দ্বিতীয় হচ্ছে জেলা। ওকে, ওকে, পয়েন্ট অফ ক্লারিফিকেশন একটা না না Respected speaker, sir, I just through you, I just want আপনারা দিবাকর বাবু আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলেছেন তো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, sir, প্রশ্নটা আমি আছি, আমাকে একটু বলার রঞ্জিত বাবু বসুন না, রঞ্জিত বসুন। respected speaker, sir, বলুন, বলুন। through you, I want to kindly bring your attention to the our health department, sir. What the current present situation of Bandarima PHC, which is located at Santipur under Kantipur subdivision. As per the ground report, the construction was completed before 2018, but till now the hospital PHC is unoperational. Thank you. ওকে, ওকে, সেই বলুন। বলুন রঞ্জিত বাবু, দিস দ্য লাস্ট কোশ্চেন এখানে অ্যাবাউট দিস ক্লিয়ার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে তিনি সঠিক বিষয়টি এখানে উত্থাপন করেছেন এবং আমি ওনার সঙ্গে সহমত। আমি যে বিষয়টা এখানে গুরুত্ব দিতে চেয়েছিলাম বিষয়টি হলো এখানে
2018 সালের পর বিজেপি এবং বিএনপি সরকার আসার পর বিশেষভাবে আমাদের এজিএমসি এবং জিবিপি হসপিটালে পরিষেবার অভূতপূর্ণ উন্নতি হয়েছে। বাইরে থেকে ডাক্তার আসার ফলে এই হসপিটালগুলিতে রোগীর চাপ, পরিষেবা যেহেতু ভালো পাচ্ছেন সরকারি হসপিটালে, সুতরাং সেখানে রোগীর চাপ বেশি বৃদ্ধি পেয়েছে। এই চাপের কারণে বিশেষভাবে এখানে যারা রোগীরা চিকিৎসার জন্য আসে, অনেক সময় তারা বারিন্দা থাকতো, কারণ এতটাই পরিকাঠামো একসঙ্গে 5 বছরে করা সম্ভব, এটা বাস্তব। এর মধ্যে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এটা ঘটনা সত্য। আমি অমরপুরে রয়েছে, অমরপুরের মহকুমা হসপিটাল অভূত উন্নতি হয়েছে, প্রায় 7 কোটি টাকার মতো দিয়েছে, সেখানে অক্সিজেন প্ল্যান্ট হয়েছে। আমি শুধু এই জায়গাটার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলব, স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি, প্রত্যেকটি মহকুমার হসপিটালে বিশেষ করে যে সিজারের ব্যবস্থা করা, কারণ মা সন্তানের জন্ম দেবে, এটা কোনো অসুখ নয়, এটা প্রকৃতির নিয়মে। যতদিন আমাদের মানব সভ্যতা থাকবে সন্তান ভূমিষ্ঠ হবে। সুতরাং মহকুমার হসপিটালগুলোতে সিজারের ব্যবস্থা করলে পরে ওইখানে যারা মায়েরা আসেন তাদেরকে আমাদের বিশেষ করে আমাদের জিবিপি হসপিটালে আসতে হবে না, সেটা মহকুমার হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল, যেমন গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে আগে যে হসপিটালটা যখন করা হয়েছিল বামফ্রন্টের আমলে, কোনো সাইন্টিফিক মতে করা হয়নি, সেখানে রুগী গেলে পরে ভালো রোগ অসুস্থ হয়ে যায়। এই হসপিটালগুলোর পরিকাঠামোকে আধুনিকীকরণ করা, তাহলে ডিস্ট্রিক্ট হসপিটাল যত বেশি পরিষেবা ভালোভাবে জিবির এই হসপিটালগুলো পরে চাপ সেটা কমবে। এখানে মাননীয় সদস্য আমাদের মুখ্য সচেতক কল্যাণী রায় মহোদয় যেটা বলেছেন যে এইভাবে হসপিটালে যে রুগী আসা, কারণ এতে হসপিটালে জাম হচ্ছে এই সমস্ত কারণে রুগীরা বেশিরভাগ, এই কারণে আমাদের মহকুমা হসপিটালগুলোকে বেশি করে গুরুত্ব দেওয়া আমাদের সরকার এখন দিচ্ছে, এবং তার জন্য গঙ্গাচড়া থেকে নতুন বাজার বলুন, ভর্তি বলুন, প্রচুর পরিকাঠামো হয়েছে। তো আমি চাইবো বিশেষ করে সিজারের ব্যবস্থা করা এবং চক্ষুর ব্যবস্থা করা, ডেন্টালের ব্যবস্থা করা, এবং বিশেষভাবে যাদের মেডিসিনের ডাক্তার দেওয়া, ওই সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার ওই সমস্ত মহকুমা হসপিটালে দিলে এই আগরতলা হসপিটালে চাপ কমে যাবে। তাই আমার মূল বিষয়বস্তু। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন আছে বিষয়টা। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আমাদের বিগত টাইমেও ছিলেন, বর্তমানেও তিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে আছেন। তেলেঙ্গানা মহকুমা হাসপাতাল আমার বিরোধী দলের বন্ধুদের বৈজ্ঞানিক প্রচেষ্টায় মহকুমা হাসপাতাল নামে একটা বিল্ডিং তো ওনারা বানিয়েছিলেন, এবং যে এজেন্সিকে দিয়েছিলেন সেই এজেন্সি সময় মতো শেষ করতে পারেনি কাজ, এমনকি সরকারের কাছে হস্তান্তর করেননি। কিন্তু ভোট এগিয়ে আসার কারণে 2018 সালের বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সময় ওই প্রাক মুহূর্তে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাবু সেটা তৈরি করে উদ্বোধন করে নিজের নামের ফলকটি বসিয়েছিলেন। যে হাসপাতালে মাননীয় অধ্যক্ষ মহোদয়, সেখানে কিছুই ছিল না, কোনো যন্ত্রপাতি ছিল না, এক্সরে ছিল না, সোনোগ্রাফি ছিল না, কোনো কিছুই ছিল না। 2018 সালে সবকা বিকাশের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, যেটা আমরা কখনো, তারা বলতেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সরকার, আর আমরা বলেছি ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষের সরকার। ফারাকটা এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা চেয়েছি সবকা বিকাশ হোক। এজন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালকে সত্যিকারের একটি মহকুমা হাসপাতাল হিসেবে উন্নত করার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের কাছে বিভিন্ন সময়ে আবেদন করে সেখানে আজকে ডিজিটাল এক্সরে থেকে সোনোগ্রাফি, ব্লাড ব্যাংক, অক্সিজেন প্ল্যান্ট, এমনকি সিজারের জন্য যে দরকার পরিকাঠামো সেটা পর্যন্ত আমরা করতে পেরেছি আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী উদ্যোগে। এমনকি নির্বাচনের ব্যাপারে সেখানে মেডিসিনের ডাক্তার থেকে শুরু করে গাইনোকোলজিক্যাল স্পেশালিস্ট সমস্ত ডাক্তার আমরা পেয়েছি। এখন আমার তেলেঙ্গানা মহকুমা হাসপাতাল সিজারিয়ান অপারেশনের জন্য পুরোপুরি তৈরি। আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই যে অ্যানাস্থেসিস্ট আমার খুব দরকার, এই অ্যানাস্থেসিস্ট যদি আমরা পেয়ে যাই, আমরা ইতিমধ্যে সেখানে সিজারিয়ান অপারেশন চালু করতে পারবো, এবং জিবি হাসপাতালে এবং আইজিএম এর চাপ কমানোর জন্য সেটা অত্যন্ত জরুরি। এই জন্য আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে অতি সত্বর আমরা তেলেঙ্গানা মহকুমা হাসপাতালের জন্য সিজারিয়ান অপারেশন চালু করতে পারি। ঠিক আছে, চতুর্থ দৃষ্টি আকর্ষণের দৃষ্টি। আচ্ছা, একটা বেজে যাচ্ছে, শেষ করতে যতক্ষণ সময় লাগছে মাননীয় লিডার অফ দ্য হাউস, অপোজিশন লিডার, আমরা সবাইকে যার কোশ্চেনটা তাকেও একটা পয়েন্ট ক্লিয়ার করে দেব, একটা অনলি ওয়ান। কিন্তু এছাড়া বলছি যে এটা না, কথাটা শুনুন না, আমি কি বলছি, আর কথা শুনুন, আমি বলছি একটা বেজে গেছে, লিডার অফ দ্য হাউস আর অপোজিশন লিডার সকলের সম্মতিতে যতক্ষণ চলে সেটা চলবে। চতুর্থ দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য সনিবেন্দ্র বর্মা মহোদয়। নোটিশের বিষয়বস্তু হলো রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিডিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ ও বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় স্পিকার মহোদয়, এখানে মাননীয় অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা একটি কলিং অ্যাটেনশন নোটিশ এখানে দিয়েছেন, এবং ওনার এই বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছিলাম আজকের দিন আজকে তার উত্তরটা দেব। সেটা হচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তরের এসটিজিটি অর্থাৎ সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে। বিগত
5/7/2022 ইংরেজি তারিখে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে 230 জন স্থায়ী বেতনের শিক্ষক নিয়োগ করার জন্য রাজ্যের মধ্যশিক্ষা অধিকার অর্থাৎ ডাইরেক্টরেট থেকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরাকে একটা রিকুইজিশন জমা দেন। এই 230টি পদের মধ্যে 172টি পদ তপশিলি জাতি এসটি, 29টি পদ তপশিলি জাতি এসসি এবং 29টি পদ অসংরক্ষিত ইউআর অর্থাৎ আনরিজার্ভ ছিল। তাছাড়া 230টি পদের জন্য 9টি পদ দিব্যাঙ্গ প্রার্থীদের জন্য এবং 4টি পদ এক্স সার্ভিসম্যানদের জন্য সংরক্ষিত ছিল। এখানে উল্লেখ্য যে পূর্বে তপশিলি জনজাতিদের জন্য নির্ধারিত আসন পূর্ণ না হওয়াতে তপশিলি জনজাতিদের সংরক্ষিত আসনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মধ্যশিক্ষা কেরিকুলার মধ্যশিক্ষা অধিকারের আবেদন মূলে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বিগত 15/7/2022 তারিখে স্নাতক শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করে এবং বিগত 11/9/2022 তারিখে উক্ত নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে। এই সময় বিগত 26/8/2022 ইংরেজি তারিখে দৈনিক দীপঙ্কর সাহারা মাননীয় উচ্চ আদালতে অধিক সংখ্যক তপশিলি জনজাতির জন্য আসন সংরক্ষিত রাখার বিষয়ে আপত্তি জানিয়ে একটি পিটিশন দাখিল করে। 9/9/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত ত্রিপুরা এই মামলার অন্তর্বর্তী ইন্টারিম রায়ে টিআরবিটিকে এসটিজিটি পরীক্ষা গ্রহণের অনুমতি দিল ফল প্রকাশে নিষেধাজ্ঞা জারি করে। পরবর্তী সময়ে 19/12/2022 তারিখে মহামান্য উচ্চ আদালত চূড়ান্ত রায় ও নির্দেশ প্রদান করেন যে টিআরবিটি কর্তৃক 230টি স্নাতক শিক্ষক নবম দশম শ্রেণীর জন্য 15/7/2022 তারিখে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল তাতে 230টি পদের মধ্যে 201টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। 230টির মধ্যে 210টি পদ সংরক্ষিত রাখা হয়েছে। সংরক্ষিত পদের সংখ্যা মোট পদ সংখ্যা 50%-এর মধ্যে সীমিত রাখতে হবে। মনোনীত প্রার্থীদের তালিকা সংরক্ষণের এই 50% বিধি অনুসারে প্রস্তুত করতে মহামান্য উচ্চ আদালত বিবাদী পক্ষকে নির্দেশ প্রদান করে। ভবিষ্যতে স্নাতক শিক্ষকদের শূন্যপদ পূরণের ক্ষেত্রে কোনো নিয়োগ প্রক্রিয়া ক্যারি ফরওয়ার্ড রুল প্রয়োগ করা যাবে না। এই রায় ও নির্দেশ পাওয়ার পর, যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ ওয়ান্ট টু নো, এই রায় ও নির্দেশ পাওয়ার পর আইন দপ্তরের পরামর্শ মতো রিভিউ পিটিশন 13/1/2023 তারিখে ফাইল করা হয় এবং এটি বর্তমানে আদালতে বিচারাধীন। এর পরবর্তী শুনানি তারিখ 30/3/2023 ধার্য আছে। স্থায়ী স্নাতক শিক্ষক নিয়োগের বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আদালত মানেই কথা বলা যাবে না। আই ক্যানট আস্ক এনিথিং, বাট স্টিল আদালতের বাইরে কিছু কথা আছে। ফার্স্ট থিং ইজ, যে সমস্ত রিপোর্ট বেরিয়ে এসছে, দিস অল ওয়ার্ক হ্যাড বিন ডান বাই দি দেন এডুকেশন মিনিস্টার, অনারেবল মিনিস্টার শ্রী রতনলাল নাথজি, and I thank him because time to time he took initiative for recruiting the teachers. একটা আরটিআই তথ্য আমার কাছে আছে, এটা হচ্ছে 12/10/2022। একটা ছেলে, তার নাম ওকে, I'm not going for the name, শুক্রাই দেখুন না, এটাকে দিয়েছে। প্রশ্ন ছিল হাউ মেনি গ্রাজুয়েট টিচার্স ফর ক্লাস 9 and 10 পোস্ট ভ্যাকেন্ট আছে, এটা জানতে চেয়েছে। উত্তরে বলেছে there are 5,304 পোস্ট ভ্যাকেন্ট আছে। এখন মানুষের বক্তব্য হচ্ছে যে সরকারি স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা রয়েছে। we cannot deny that fact, because আমার গ্রামের বাড়িতে যে স্কুলটা আছে সেখানে টিচারের স্বল্পতা রয়েছে। So more teachers recruitment is required. 10,303 জন চাকরি যাওয়ার পর অনেক স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নেই। Yesterday also I tried to highlight on that issue. এখন রিক্রুটমেন্ট হচ্ছে, বা ছোট ছোট করে রিক্রুটমেন্ট হচ্ছে। কখনো 230 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো 450 জনের রিক্রুটমেন্ট হচ্ছে, কখনো আবার 162 জনের রিক্রুটমেন্ট হয়েছে। বড় সংখ্যায় যে রিক্রুটমেন্টটা হয়েছে, টু মাই ইনফরমেশন, 1150 জন 2018 সালে নিয়োগের চেষ্টা হয়েছে, and I'm sure it has been completed. এখন বেকার যুবক যুবতীদের বক্তব্য, হাজারো মানুষ, ইভেন দি নোটিফিকেশন which came out on 15 July 2022, 230 জনের যে রিক্রুটমেন্টের নোটিফিকেশনটা বেরিয়েছে, ডু ইউ নো স্যার হাউ মেনি ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ওয়াজ? মোর দ্যান 9,000। এবং 200 টাকা করে শেডিউল ক্যাটাগরি যারা আনএমপ্লয়েড ইউথ, এরা 200 টাকা করে দেবে, ইউআর ক্যাটাগরি ওরা 300 টাকা করে দেবে। তো তাদের বক্তব্য হচ্ছে সরকার এই ছোট ছোট করে যে রিক্রুটমেন্টটা করছে,
প্রার্থীর সংখ্যাটা ছোট ছোট করে আসবে না। 230 জনের জন্য 9000 লোক অ্যাপ্লাই করবে, 132 জনের জন্য 9000 লোক অ্যাপ্লাই করতে পারে। তো সরকার এই যে টুকরো টুকরো করে ছোট ছোট করে রিক্রুটমেন্টটা করছে, এটা রেভিনিউ কালেক্ট করার একটা ধান্দায় সরকার এই প্রসেসটা করছে। এটা আমার বক্তব্য না। আই এম অনলি ভেন্টিলেটিং পিপলস ফিলিং। এবং আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাইব, যেহেতু এতগুলো সংখ্যায় পোস্ট রয়েছে, আদালতের কথা যেহেতু বলেছেন তো বলবে এটা করা যাবে না, আদালতের ব্যাপারটা যখন চলে যাবে তখন একসঙ্গে এই রিক্রুটমেন্টটা করা যায় কিনা, নাম্বার 1। নাম্বার 2, আর নতুন করে এসটিজিটি আরো বেশি সংখ্যায় নিয়োগ করার কোনো পরিকল্পনা সবকা সাথ সবকা বিকাশ সরকার আছে কিনা এটাও জানতে চাই। থ্যাংক ইউ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল নেতা যে প্রশ্নটা করেছেন এবং যেহেতু আদালতের বিচারাধীন, উনি একটু হাটকে নতুন কিছু অ্যাড করেছেন। সেটা হচ্ছে টিচারের কর্মসংস্থান। সব জায়গায় কর্মসংস্থানের সমস্যা আছে, সেটা ডাক্তারিতেই হোক, টিচারেই হোক, বিভিন্ন জায়গায় আছে এবং তার সমাধান পৃথিবীতে কেউ সমাধান করতে পারবে না। কিন্তু ইন্টেনশন দেখতে হবে, ছোট ছোট বই আর বড় বড়ই হোক, আমাদের সরকারের ইন্টেনশনটা আপনাকে খাজাঞ্চি দেখতে হবে। খাজাঞ্চি দেখে তার সাথে ব্যবস্থাপনার সাথে আমাদের ইন্টেনশনই হচ্ছে সবার জন্য সবকা সাথ সবকা বিকাশ ও বিশ্বাস, ওই চিন্তা ভাবনা কাজ করছে, একটা প্রয়াস করছে এবং আগামী দিনও করবে। ততটুকু আপনাকে আশ্বস্ত করতে হবে। হাফটা বলছি যে যারা অ্যাপ্লাই করেছে 2002 সালের যে নোটিফিকেশন, আদালত কি বলেছে যে এখন রেজাল্টটা দিতে নেই? যদি আদালতের কোনো বাধা না থাকে তবে না। আপনি ফলো করেননি, প্রথম একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, ওই সময় বলছে অর্ডার তুমি লিস্ট বের করবে না, পরবর্তী ফাইনাল করে দিয়েছে না তুমি এই যে পলিসি করেছো আমরা এগিয়ে না। অর্থাৎ সেটা বলে দিই এন্টি ট্রাইব্যুনাল গেছে আদালতের রায়, এই জন্য গভর্নমেন্ট অ্যাপিল করেছে, রিভিউ করেছে। আর ইফ ফাইন ওকে, আরে ভাই আমি বলছি ইয়েস, আমাদের ক্যারি ফরওয়ার্ডের যে সিস্টেমটা, এটা যদি আদালত ইন্টারফেয়ার করে তাহলে আমাদের জন্য বিপদ। আমরা আবার আদালতের কথা শুনতে হবে, সেই জন্য আমরা রিভিউ পিটিশন ফাইল করছি। এটার জন্য হ্যাঁ, এটা হবে মানে কোর্টের অর্ডারটা ক্লিয়ার করা। পঞ্চম দৃষ্টি আকর্ষণ নোটিশ উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ অ্যাডিকশন ইন আওয়ার স্টেট উইদিন ত্রিপুরা। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশের উপর বিবৃতি প্রদানের জন্য স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, ড্রাগসের কথা এক আলোচনা হয়েছে এখানে, শুধু এখানে না, এই বিধানসভায় বাইরে ত্রিপুরাতে ড্রাগস 2008-এর পরে 2018-তে যখন ভারতীয় জনতা পার্টি সরকার এখানে আসলো, এত হাজার হাজার গাঁজা ত্রিপুরাতে এত বড় ইন্ডাস্ট্রি ছিল আমরা কোনোদিন ভাবতে পারি। কিন্তু আমরা কমিটমেন্ট করেছি ড্রাগ ফ্রি ত্রিপুরা এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। এই বিষয়ে নেটেও কথা হয়েছে, হরিয়ানাতে সমস্ত অল ইন্ডিয়ার সমস্ত চিফ মিনিস্টাররা এসেছে, প্রধানমন্ত্রী যে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন, সমস্ত আধিকারিকরা ছিলেন। সেখানে একই কথা যে নর্থ ইস্ট শুধু নয়, সারা ভারতবর্ষে আমরা ড্রাগ ফ্রি ভারত তৈরি করি। সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভবিষ্যতে আমি আমার যখন বক্তব্য আমি দেবো সেখানে আমি কিছুটা আমি বলবো। কাজেই এই বিষয়ে আমার মনে হয় না বিস্তারিত আমি রিলেট করছি, আমি বিস্তারিত বাবুকে বলবো, আপনি এটা পড়ে নেবেন। ধন্যবাদ। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ড্রাগসের ব্যাপারে এই হাউসে অনেকবার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, কিন্তু লাস্ট 5 ইয়ার্স আমি এই বিধানসভায় অনেকবার এই বিষয়ে কথাও রেখেছি, কিন্তু আজ অবধি কোনো স্ট্রং ডিসিশন ত্রিপুরা গভর্নমেন্ট থেকে করেছে এরকম আমি দেখতে পাই না। স্যার, at present our state Tripura is the hub of smuggling narcotics and drugs. সেদিক দিয়ে চিন্তা করলে আমরা আমাদের যারা প্যারেন্টসরা রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানো, কলেজে পাঠানো, সব দিক দিয়ে চিন্তা ভাবনা করার পরেই আমি এই কলিং অ্যাটেনশনটা এনেছি যে আমাদের ত্রিপুরা রাজ্যে কোথা থেকে এত নার্কোটিক্স এবং ড্রাগসটা সাপ্লাই হচ্ছে, তার রুটসটা কোথায় থেকে হচ্ছে, সেগুলি আমরা সরকারের সঙ্গে সরকারকে সাহায্য করে সেই রুটস
PS under District Dorai recovered 3.52 kg of heroin and 10,000 doses of Yaba tablet from a vehicle. আরেকটা হচ্ছে 18 March 2023, similarly on routine search of vehicle, police of Kamalpur PS under district recovered 2.977 kg of heroin. এইভাবে যদি আমাদের ত্রিপুরা রাজ্যে দিনের পর দিন ড্রাগস, হেরোইন, নার্কোটিক্স, ব্রাউন সুগার যদি এইভাবেই দিতে থাকে, আমাদের ছেলে মেয়েদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি অবস্থায় হবে সেদিক থেকে চিন্তা রেখে, সেই কথাকে মাথায় রেখে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় চিফ মিনিস্টারকে যে আমাদের ত্রিপুরা রাজ্যে এমন একটা কমিটি, স্ট্রং কমিটি, আমাদের বিরোধী বেঞ্চে থাকবে, আমাদের রুলিং বেঞ্চে থাকবে, সবাই মিলে যদি একটা কমিটি, স্ট্রং কমিটি যদি গঠন করা যায়, তাহলে আমি মনে করি হয়তো কিছুটা হলেও এই সকল যে ড্রাগস স্মাগলিং এর ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে। নমস্কার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, here I am tempted to reply about this politician notice. এখানে যে কথাটা বলা হয়েছে যে কিভাবে ড্রাগ আসে আর কিভাবে ড্রাগ যায়। ত্রিপুরাতে আমি আগেও বলেছি 2018-তে যে ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল, সেই ইন্ডাস্ট্রির নাম হচ্ছে গাঁজা উৎপাদন। আমরা দেখতে হবে হাজার হাজার কেজি গাঁজা আমরা তুলি। আমাদের এই সরকার আসার পর যেভাবে বাজেয়াপ্ত করেছে, ডিস্ট্রাকশন করেছে তারা গাছ পান ইত্যাদি, তবে জানলাম যে প্যারালাল একটা আমার ইকোনমিও চলতো ত্রিপুরাতে। এর জন্য ত্রিপুরার গাঁজা ওয়েস্ট বেঙ্গল যেহেতু উত্তরপ্রদেশে কিন্তু বিহারে যেত, আর আমাদের এখানে যে ড্রাগসগুলো আছে ইয়াবা ট্যাবলেট, হিরোইন ইত্যাদি যেসব, সেগুলো আছে মাইনামার থেকে। এটা বলতে সবাই জানে। আমাদের মিজোরাম বর্ডার আপনারা জানেন 2/3 আমাদের বাংলাদেশ বর্ডার, আর 1/3 যেটা আসাম এবং মিজোরামের সাথে যুক্ত। এর মাধ্যমে এগুলো আসছে এবং ত্রিপুরাকে একটা করিডোর করে বাংলাদেশে পাচার করে। বাংলাদেশে অতিষ্ঠ এই বিষয়ে, বারবার ওনারা আমাদের সাথে কথা বলছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা, আমাদের সেন্ট্রাল মিনিস্টাররা এইভাবে কথা বলছে। কিন্তু বারবার আমি বলছি যে এনইসির মিটিংয়ে এবং হরিয়ানার মিটিংয়ে কথা হয়েছে জিরো টলারেন্স, কাউকে ছাড়া হবে না। কিন্তু এই দিনে অনেক সময় আমাদের মধ্যে যারা ইয়াং, যারা এখানে এসেছেন তাদের মধ্যে থাকে এখনই কেন হবে পসিবল। তাইনের সাথে আমি বলছি কি কি অ্যাডাপ্ট করছি, আপনি জানতে চেয়েছেন সেগুলো আমি বলছি। মাননীয় বিধায়ক, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে 10 শয্যা বিশিষ্ট ড্রাগ এডিকশন সেন্টার আমরা চালু করেছি। সিজার তো আছে, লক্ষ লক্ষ কেজি সিজার গাঁজা, লক্ষ লক্ষ আপনার ট্যাবলেট আমরা সিজার করেছি। বহু লোককে অ্যারেস্ট করা হয়েছে এবং সেগুলো ডিস্ট্রাকশন হয়েছে। আপনি শুনে খুশি হবেন, নর্থ ইস্টের মধ্যে আমরা সেকেন্ড হাইয়েস্ট সিজারের দিকে এবং ডিস্ট্রাকশন। শুধু তাই নয়, আমরা ত্রিপুরার যারা আছে, আমরা ডোর টু ডোর যখন গেছি, মাননীয় বিধায়ক মহোদয়, অনেক মা বোনেরা আমাদের কাছে কাতরভাবে আবেদন করেছেন এই ড্রাগ থেকে আমাদের বাঁচান, আমাদের বাঁচান। এবং জেনারেশনের পর জেনারেশন এই 35 বছরে নষ্ট করে দিয়েছে 2-3 দিকে। এবং এর জন্য আমি বলবো যে আমরা সবাই মিলে যেটা করে, আমার খুব ভালো লাগছে যে বিষয়টা বারবার আপনারা আনছেন এবং নিশ্চয়ই আমরা সবাই মিলে কাজ করি। আমাদের সরকারের তরফ থেকে কি কি করেছি, মডার্ন সাইকিয়াট্রিক হসপিটাল নরসিংগড়ে 10 শয্যা বিশিষ্ট দ্যাট ইজ কল্ড ড্রাগ এডিকশন সেন্টার চালু করেছি। ওই হাসপাতালে এডিকশন ক্লিনিক ওপিডি চালু করা হয়েছে এবং সেখান থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা। এই ধরনের সুবিধা অন্যান্য জেলাগুলিতে দ্রুত চালু করার প্রস্তাব সরকারের বিবেচনা দিয়ে সমস্ত ডিস্ট্রিক্ট আমরা করি। রাজ্যের স্কুল কলেজগুলিতে নেশার ক্ষতিকর প্রভাব সম্বন্ধে প্রতিনিয়ত সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে যাচ্ছি। চিকিৎসক, নার্স, কমিউনিটি হেলথ অর্গানাইজার এবং অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফদের এই নেশার দুষ্কর্ম সম্বন্ধে নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম ওয়ার্কশপ হচ্ছে এবং তার আয়োজন করা হচ্ছে। নেশার দিকে প্রবণতা রোধে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার প্রচারের পাশাপাশি নিয়মিতভাবে নেশার বিরুদ্ধে অভিযান চালানো হয়ে থাকে এবং সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়েছে। আগরতলা নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবি, ভেরি ইম্পর্টেন্ট একটা ইনস্টিটিউশন, এর একটা শাখা স্থাপন ওনারা এসেছিলেন, ওনাদের সাথে আমরা কথা বলেছি। সেই একটা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আবেদন করেছি এবং অতি সত্বর সেই এনসিবি এখানে একটা সেন্টার এখানে হবে। সম্প্রতি কিছু এনডিপিএস, নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স কেস ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চের একটা স্পেশাল এসআইটি, স্পেশাল ইনভেস্টিগেশন টিম বানানো হয়েছে। হস্তান্তর যাতে বানানোর পরে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নেশা কারবারের নেটওয়ার্ক, অর্থদাতা, মুখ্য নেশা কারবারি, নেশাগ্রহিতা এবং আন্তঃরাজ্য নেশাকারীদের মধ্যে যোগাযোগের লিঙ্ক করতে পারে। আপনারা দেখেছেন যে অনেক সময় স্কুলের সামনে একটা টং দোকানে দিতে হয়, ওকে ধরলে পারবে না, একে ধরে 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 কোথায় আলটিমেটলি কে আসল সে টিম লিডার, তাকে ধরতে হবে। সেই চিন্তায় আমরা আছি এই সরকার। গাঁজা ধ্বংসের জন্য নিয়মিতভাবে অভিযান চালানো হয়ে থাকে। ফলে বিগত 3 বছরে মোট 3,65,381,381টি গাঁজার চারা ধ্বংস করতে সক্ষম হয়েছে। একটি ফুল বডি স্ক্যানার আমরা কেনার জন্য আমি অনুমোদন দিয়েছি, কারণ গাড়ির মধ্যে পাওয়া যায় স্ক্যানার ছাড়া ধরা যায় না, অনেক কিছুর ভিতরে নিয়ে আসে, আপনি সবাই জানেন। এবং এত সুন্দরভাবে দেখে এটা কি সুন্দর সিস্টেম, একটা ইন্ডাস্ট্রি করলে আপনি পারবেন এত সুন্দর। এখানে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকদিন কাজ করেছেন, আমাদের বিআইডিসির মধ্যে দেখে যে কথা বলতেন
আমার মনে হয় ওদের কাছে গেলে সেটা সিস্টেমটা শিখতে পারবো না। এনডিপিএস কেসের তদন্ত কাজের দ্রুততা বাড়াতে বৃদ্ধির উদ্দেশ্যে বিগত 2 বছর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স এনআইএসডি এবং নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এনসিবিএ যৌথ সহযোগিতায় পুলিশ ট্রেনিং একাডেমিতে 7টি ট্রেনিং কোর্স করা হয়েছে। আমরা বাইরে থেকে কিন্তু বুঝি না এগুলো। আমি যখন সাইন করি যে ওকে এই ট্রেনিং এর জন্য বাইরে যেতে হবে, আমি বললাম তাকে ফিডব্যাক দিতে হবে, ভুলবার জন্য আমরা পাঠাবো না কোন অফিসারকে। সেই ব্যবস্থা আমরা করেছি। নিয়মিত প্রয়াস কর্মসূচির মাধ্যমে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এবং জেলা পুলিশের মাধ্যমে সাধারণ মানুষকে নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা প্রতিকার করে এই ওয়ার্কশপ আমরা করছি। ওয়ার্ল্ড যতক্ষণ আপনি অ্যাওয়ারনেস করবেন ততই বেশি একটি কারণ। জেলা পুলিশ রাজ্যের প্রত্যন্ত এলাকায় ফুটবল, ক্রিকেট ইত্যাদি খেলা কর্মসূচির মাধ্যমে নেশাদ্রব্য ব্যবহারের প্রতিকারক আপনার কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন বিষয়ে তার সচেতন করা। নেশামুক্ত যুবকদের অভিভাবকরা যাতে তাদের ছেলে মেয়েদের নেশামুক্তি কেন্দ্রে পাঠায়, অনেকে পাঠায় না। এই যে সেন্টারগুলো আমরা করেছি, শুধু সরকার করেনি, অনেকগুলো নিয়মিত ধ্বংস করা হয়ে থাকে। আমি নিজেও গেছি এক জায়গায়, আমাদের মাননীয় গৃহমন্ত্রী সেগুলোকে ধ্বংস করি এবং তার স্থানও নির্ধারিত আছে। একটা স্পেসিফিক এরিয়াতে কিভাবে ধ্বংস করা হয় তারও নিয়মাবলী আছে, সেভাবে ধ্বংস করা হয়। বর্তমানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত 6টি স্নাইপার কুকুর নেশা বিরোধী অভিযানে ব্যবহার করা হচ্ছে। 6টা আরো কিনা ব্যবস্থা হচ্ছে। কুকুরের যে অভিযোগটির নাম আছে না, এত স্মেল আরেক শ্রেণীর আছে, আমি বলবো না ওদের নাম, কিন্তু এই কুকুরের যে নাকের স্মেল, সেই আমরা আরো সেই কুকুরগুলো আমরা কিনছি। এইসব ব্যবস্থা এই সরকার করছে এবং এক নেশামুক্ত ত্রিপুরা গঠন করণের জন্য আমরা যা যা দরকার সেটা আমরা করব। ষষ্ঠ দৃষ্টি আকর্ষণ নোটিশ সত্যায়ন করেছিলেন। Honorable Speaker, sir, I am very much thankful to our Chief Minister, whatever he briefed in this house. Rehab center, বিনার্থিকা রিহ্যাব সেন্টার, স্পেশাল এক্সেল ফর রিহ্যাব সেন্টার, যেটা বলেছেন 10 শয্যার বিশিষ্ট একটা যে হসপিটাল, ওটা 10 আরো বেশি বাড়ালে ভালো হবে দিয়ে সে বিষয়ে আমরা নজর দেওয়া উচিত এবং যেটা আমি শেষে বলেছিলাম স্ট্রং একটা কমিটি করার জন্য ওটা একটু আবেদন। ঠিক আছে, দেখবেন। ষষ্ঠ দৃষ্টি আকর্ষণ নোটিশ সত্যায়ন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। নোটিশের বিষয়বস্তু হল গর্ভবতী গ্রামীণ মহিলাদের দুটা দপ্তর যৌথ কাজ করে থাকেন। সোশ্যাল ওয়েলফেয়ার আইসিডিএস প্রজেক্ট এর মাধ্যমে কাজ করেন। তার দুটো স্কিম রয়েছে, একটা স্কিম হচ্ছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, আর একটা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, আরেকটা হচ্ছে গার্ল ফ্যামিলি ওয়েলফেয়ারে তাদের একটা প্যারালাল মায়েদের জন্য কাজ করে চলে। এর মধ্যে আমরা ইতিমধ্যে যদি দেখি, বর্তমানে আমাদের 19,950 জন মায়েদের রেজিস্ট্রেশন করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে ইতিমধ্যে রয়েছেন যারা। এটা নিরন্তর বাড়তেও থাকে, কমতেও থাকে। তো বর্তমানে যে গতকাল দেওয়া হয়।